সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী। আপনাকে স্বাগত সময় সংলাপে। যেহেতু আপনার যন্ত্র প্রকৌশল বিভাগের আপনি শিক্ষক, সেই জায়গা থেকে আলোচনাটা একটু কারিগরি শিক্ষা নিয়ে যেতে চাই। যে আমাদের এখানে আমরা দেখি যে আমাদের স্থানীয়ভাবে আমাদের যে শিল্পের যে বিকাশ ঘটছে, পাশাপাশি যে বিশ্ববাজারে যে আমাদের কর্মীদের যে চাহিদা, জনবলের যে চাহিদা, সেই জায়গা থেকে আমাদের একটা ঘাটতি রয়ে গেছে যে আমাদের দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে। এবং শিক্ষার এই জায়গাটা যে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার বিষয়টা নিয়ে যদি আপনি আলোচনা শুরু করেন। না, কারিগরি শিক্ষার আসলে আমি মনে করি যে কারিগরি শিক্ষা হচ্ছে মানুষের একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ আমরা বিদেশে যে শ্রমিকদেরকে পাঠাচ্ছি, তাদেরকে যদি আমরা দক্ষ করে পাঠাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের যেমন দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, ঠিক তেমনিভাবে যে মানুষটি বিদেশে যাচ্ছে সে যদি কারিগরি শিক্ষায় দক্ষ হয়, তাহলে সেক্ষেত্রে সে তার নৈপুণ্য এবং পারদর্শিতা দেখাতে সক্ষম হবে। আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আপনি জানেন। তো সেখানে আমি যেটা লক্ষ্য করছি, ইদানিং আমাদের ছাত্রদের মধ্যে যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে তারা কিন্তু নিজেরাই ওই আপনার কম্পিউটার সফটওয়্যার বা হার্ডওয়্যারের যে ছোট ছোট যন্ত্রগুলো, সফটওয়্যারেরও কাজ করছে, তারা প্রোগ্রাম তৈরি করছে নতুন নতুন, এবং হার্ডওয়্যারের যে একেবারেই আপনার হচ্ছে মাইক্রো থেকে ম্যাক্রো লেভেলের যে যন্ত্রাংশগুলো, সেগুলোও কিন্তু তারা তৈরি করছে। তৈরি করার মাধ্যমে সেটা তারা বাজারজাত করছে, এবং এই শিল্পটা একসময় রপ্তানিমুখী হবে বলেও আমি মনে করছি। ফলে এই যে তাদের দক্ষতা তারা এই আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং লেভেলে অর্জন করছে, যখন তারা বিদেশের মার্কেটে যাচ্ছে, তখন কিন্তু তারা তাদের কর্মক্ষেত্রে যেমন সমৃদ্ধ হচ্ছে, ঠিক তেমনি দেশের সমৃদ্ধিকেও তারা আলোকিত করছে। না, এবং সেই জায়গা থেকে যে আমাদের স্থানীয়ভাবে যে মানে যে পদ্ধতিটা আছে, যে কোনো একটা শিল্পতে অদক্ষ শ্রমিক ঢুকে যাচ্ছে, কাজ করতে করতে সে শিখছে, হ্যাঁ দক্ষ হচ্ছে, কাজটা জানছে, কিন্তু তার সঙ্গে তো একটা তাত্ত্বিক জ্ঞানও দরকার আছে, সেটা হয়তো তার থাকছে না। একইভাবে যিনি বাইরে যাচ্ছেন তাকেও আমরা অদক্ষভাবে পাঠিয়ে দিচ্ছি। এই দুই জায়গায় যদি আমাদের দক্ষতা আধাদক্ষও থাকতেন তারা, তাহলে কিন্তু আমাদের মজুরির দিক থেকেও তারা লাভবান হতো। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের বাইরে থেকে কিন্তু অনেক দক্ষ শ্রমিক নিয়ে আসতে হচ্ছে। কারিগরি যে শিক্ষা, যদি একটা ব্রিজের কথা আমি চিন্তা করি, সেই ব্রিজটা বানাতে একজন শ্রমিকের কি কারিগরি জ্ঞান থাকা দরকার, সেই বিষয়ে যদি আমি ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি, সেই বিষয়ে তাকে যদি আমি শিক্ষাদান করতে পারি, আমি মনে করি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেই হিসেবে কিন্তু এই দায়বদ্ধতাটা আমাদেরও আছে। কারণ আমার দেশকে যদি আমি কন্ট্রিবিউট করতে চাই, আমার দেশপ্রেম কিন্তু সেখানেই প্রকাশিত হয়। এই জায়গাতে একটা যে কারিগরি শিক্ষার প্রতি সাধারণের মধ্যে তো এখনো ইতিবাচক ধারণা তৈরি হয়নি। কারণ যেই শিক্ষার কথা ভাবে সেইভাবে যে ইংরেজি মাধ্যমে বাংলা মাধ্যমের স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার কথাই ভাবে, তাই না? না, সেটা ঠিক যে কারিগরি আসলে আমরা সবার স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার দরকার আছে কিনা? অবশ্যই সবার দরকার নেই। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে, যেমন যারা একটু মেধাবী হবে অথবা কম মেধাবীও হতে পারে। কারণ আমরা দেখছি যে আপনার হয়তো মেধা সম্পূর্ণ সে ছিল না, কিন্তু যখন সে উচ্চশিক্ষায় গিয়েছে তখন সে কিন্তু মেধা সম্পূর্ণ হয়ে গেছে। এর কারণ কি, যখন আমি উচ্চশিক্ষায় যাচ্ছি তখন কিন্তু আমাকে জার্নালগুলো পড়তে হচ্ছে, ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো পড়তে হচ্ছে। এর ফলে আমার মেধার বিকাশ ঘটছে, সাথে সাথে আমার যে ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ আইডিয়াগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। তবে আপনি যেটা বললেন সেটা প্রাসঙ্গিক, যে সবার ক্ষেত্রেই আসলে উচ্চশিক্ষার প্রয়োজন নেই। এই লেভেলটা যেমন হতে পারে যে আপনার হয়তো কোনো একটা আমাদের যে লক্ষ্যবল আছে, তারা হয়তো এসএসসি পাস করলো, কিন্তু তাকে যদি আমি কারিগরি শিক্ষার জ্ঞানটাও দিতে পারি, তাহলে দেখা যাবে যে সে তার কাজটা সে নিজেই করতে পারবে। মেধাটা পুঁথিগত মেধা না, তার তার যে কারিগরি যে কাজটা আছে, কারিগরি জ্ঞানেরও মেধা কিন্তু আছে। কারো মেধা হয়তো পুঁথিগত মেধার সঙ্গে সংযুক্ত হচ্ছে না, তো তাকে কারিগরি কোনো শিক্ষার সঙ্গে যুক্ত করলে তার মেধার কিন্তু বিকাশ ঘটবে। যেমন আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে কিন্তু একেবারেই শিক্ষিত মানুষেরা যে কোনো একটা বিষয় আবিষ্কার করছে সেটা কিন্তু দেখা যায় না। দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে একটা বিষয়ে কাজ করতে করতে মানুষের কিন্তু দক্ষতা বেড়ে যায়।
হ্যাঁ, ডিভিশন অফ লেবার, হেনরি ফিওলের একটা আপনার থিওরি আছে, ডিভিশন অফ লেবার। দিস মিনস দ্যাট যে একজন একটা কাজে অনেক দিন ধরে ইনভলভ আছে, ফলে একটা কাজে তার কিন্তু যে ডেপথ অফ নলেজ সেটা কিন্তু বেড়ে যায়। যখন ডেপথ অফ নলেজ বেড়ে যায় তখন আমরা দেখতে পাচ্ছি যে কম শিক্ষিত হলো সে কিন্তু কোনো একটা নতুন আইডিয়া বা ধারণা তৈরি করতে পারছে। ফলে সাম্প্রতিককালে আমরা দেখছি যে কিছু মানুষ আছে তারা হয়তো শিক্ষিত নয়, পেপারেও ফলো করে বিষয়গুলো আসে, কিন্তু তারা এমন একটা বিষয়কে আবিষ্কার করে ফেলেছে যেটা আসলেই আমাদের সকলকে বিস্মিত করছে। তো এখানে হয়তো তার থিওরিটিক্যাল নলেজটা নেই, সেই থিওরিটিক্যাল নলেজের বিষয়ে সাহায্য করার দায়িত্ব কিন্তু আমাদের। কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলি আছে, সারা দেশেই আছে, সেগুলোতে শিক্ষক ল্যাবের সক্ষমতা, সেই জায়গাগুলো এবং পাঠ্যসূচি নিয়ে আপনি কথা বলতে পারেন যে পাঠ্যসূচিটা কতটা যুগোপযোগী বা এই সময়ের। আমাদের যে পলিটেকনিক গুলো আছে, আমি বলবো যে ডিপ্লোমা লেভেলের, জি, ডিপ্লোমা লেভেলের যে পলিটেকনিক গুলো আছে, সেখানে তারা সিলেবাসটা কিন্তু অনেক যুগোপযোগী করেছে, কিন্তু সেভাবে কিন্তু শিক্ষকরা শিক্ষাদান করতে পারছে না, আমরা যেটা অবজারভেশন করে দেখছি। যেহেতু তারা সেইভাবে শিক্ষাদান করতে পারছে না, ফলে ছাত্ররা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারছে না। পারছেন না কেন শিক্ষকরা পাচ্ছে না, এর কারণ হচ্ছে তাদের যে ট্রেনিং এর দরকার আছে, তাদের যে ডেভেলপমেন্টের দরকার আছে, সেটা কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না। আর আরেকটি বিষয় এর সাথে সংযুক্ত আছে, সেটা হচ্ছে যে একজন শিক্ষক হয়তো কোনো একটা বিষয়ে কেন্দ্রিক হয়ে যায়। যেমন পলিটেকনিকগুলোতে কিন্তু আপনার হচ্ছে থিসিস করার বা রিসার্চ করার কিন্তু অবকাঠামো এখনো তৈরি হয়নি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদিও সেটা পলিটেকনিক, সেখানেও যদি গবেষণার একটা পরিবেশ আমরা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু এই পলিটেকনিকগুলো এগিয়ে যেতে সক্ষম হবে। আর আপনি যেটা বলছেন যে ল্যাব ফ্যাসিলিটি, যেমন আমি আমার কথা বলি, যে আমি আমার ইউনিভার্সিটির কথা বলি, যে সেখানে যখন আমি দেখলাম যে আমাদের দেশ আসলে এতটা উন্নত না, আমরা উন্নত রাষ্ট্রের চিন্তা করছি 2041-এ, আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো পৌঁছে যাব খুব দ্রুতই, যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু যখন আমি যখন নিজে গবেষণা নিয়ে কাজ করছি, তখন দেখলাম যে অনেক বিষয়ে আমাদের ঘাটতি রয়েছে। তো সেক্ষেত্রে আমি দৃষ্টান্ত হিসেবে ইন্ডিয়াকে গ্রহণ করলাম। আপনি বিশেষভাবে লক্ষ্য করবেন যে ভারতের যারা রয়েছে, বিজ্ঞানীরা রয়েছে, এখন কিন্তু গোটা বিশ্বে তারা সমাদৃত হয়েছে। এর কারণ কি, যে তারা নিজস্ব প্রযুক্তিগত ধারণাকে কিন্তু ব্যবহার করেছে। ফলে আমি যখন আমার গবেষণার কাজ শুরু করলাম, তখন আমি চিন্তা করলাম যে আমার পক্ষে অনেক টাকা পাওয়া সম্ভবপর না, কারণ আমাদের দেশের মানুষের যে বাজেট, সেই বাজেট থেকে গবেষণার টাকাকে আলাদা করে একটা বিশাল অর্থায়ন করা কিন্তু সম্ভবপর না। সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি কিভাবে নিজে হচ্ছে গবেষণার ক্ষেত্রটা তৈরি করতে পারি। সেই গবেষণার ক্ষেত্রটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। এবং এখানে যেটা আমি মনে করি যে একসময় আপনার জগদীশ চন্দ্র বসু ছিলেন, সত্যেন বোস ছিলেন, তারা কিন্তু এই বাংলাদেশ বা এই ভারতবর্ষের মধ্যেই কাজ করে গেছে, তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। না, গবেষণা তো ধরেন অনেক উপরের ধাপের কথা, কিন্তু যে ছেলেটি, যে মেয়েটি নোয়াখালীর মাইজদিতে কিংবা আপনার দিনাজপুরের বিরলে কারিগরি শিক্ষা নিতে যাচ্ছে, হ্যাঁ, সে কি সুযোগ সুবিধা পাচ্ছে? সেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাটা কি? না, আসলে মানে সরকার অবকাঠামোগত দিকটা কিন্তু তাদেরকে দিয়েছে, শিক্ষকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা দিয়েছে, কিন্তু সেই প্রশিক্ষণটা ঠিক মতো হচ্ছে কিনা সেটাও কিন্তু অবজারভেশনের ব্যাপার আছে, তদারকির দরকার আছে। তারা বিদেশ থেকে হয়তো ট্রেনিং নিয়ে আসছে, এরপরে তাদের আসলে কর্মদক্ষতা বাড়ছে কিনা, ছাত্রদেরকে পড়ানোর মতো উপযোগিতা তাদের মধ্যে তৈরি হচ্ছে কিনা, সেই বিষয়গুলো যদি আমরা খেয়াল না করি, তাহলে যত বড় সিলেবাসই আমরা দেই না কেন, আমরা কিন্তু আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে পারবো না। হ্যাঁ, এই যে ধরেন আমি বিরলের কথা বললাম বা ঠাকুরগাঁওটার কথা বললাম বা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, এই যে কোনো জায়গার কথা বলি, সেখানে গ্রামাঞ্চলেও অনেক বেসরকারি খাতে অনেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, সেগুলো এমপিওভুক্ত হয়েছে, কিন্তু সেখানে আসলে ওই যে কারিগরি শিক্ষা বিষয়ক যে পাঠদান, সেই শিক্ষকটা উপযুক্ত কিনা, তার এখানে কম্পিউটার ল্যাব আছে কিনা, অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলি কতটুকু আছে, না থাকলে তো আপনি আধা দক্ষ পাবেন না। শুধু তো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ালে হবে না, আপনি যেটা বলছেন শিক্ষক তৈরি হচ্ছে না,
এটা তো একটা বড় সংকট। বড় সংকট। আমি বলবো যে তৈরি হচ্ছে না এটা ঠিক না, আমি আপনার চাহিদা মতো তৈরি হচ্ছে না, সেটা চাহিদা মতো হচ্ছে না। সম্মানিত শিক্ষকদেরকে আমি আসলে সম্মান করবই এখানে, তাদের আমি এখানে আমাদের যে পরিমাণ দক্ষ শিক্ষক দরকার, হ্যাঁ সে পরিমাণ কিন্তু আমরা পাচ্ছি না। আমি যেটা বলতে যাচ্ছি, যেমন গ্রামাঞ্চলে আপনি যেমন বললেন রংপুর, দিনাজপুর অথবা প্রত্যন্ত কোনো একটা অঞ্চলে হয়তো আমাদের কারিগরি একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলছি, কিন্তু কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুললেও সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ঘাটতি থেকে যাচ্ছে। সেই ঘাটতিগুলো কি? সেই ঘাটতিগুলো হচ্ছে যে ঢাকায় বসে আমি যে প্রযুক্তিগত সুবিধাগুলো পাচ্ছি, গ্রামাঞ্চলের দিকে কিন্তু সেই সুবিধাগুলো পাচ্ছি না। বর্তমান সরকার সে বিষয়ে অবশ্য এখন খেয়াল করছেন। পাঠ্য বই ঠিক আছে না, পাঠ্য যে বই আছে সে পাঠ্য বইটা আসলে আপনার আমি বলবো যে জীবন ধর্মী হওয়া উচিত, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হওয়া উচিত। হ্যাঁ, যেমন ব্যক্তিগতভাবে আমি মনে করি এখানে মতদ্বৈততা থাকতে পারে, মানে প্রাত্যহিকতার সঙ্গে মানে সম্পর্ক থাকতে হবে। প্রাত্যহিকতার সাথে সম্পর্ক নেই বলি থিওরিটিক্যাল নলেজটা কিন্তু আমার ডেভেলপ করছে। ফলে আমি যখন কাজে ইনভলভ হচ্ছি তখন কিন্তু আমার যে দক্ষতা দেখানো দরকার সেটা কিন্তু আমি করতে পারছি না। ফলে যখন আমি একটা চাকরিতে ঢুকছি ওখানে আমার 2 থেকে 3 বছর কাজ শিখতে হচ্ছে। একটা কাজে যখন আমি 3 বছর যুক্ত আছি, কাজটা শিখে তখন সেই কাজটা আমাকে করতে হচ্ছে, কিন্তু সে কাজটা আমাকে বিশ্ববিদ্যালয় বা এই পলিটেকনিক্যাল লেভেলেই করে ফেলা উচিত। নানা রকমের যে আমাদের এখানে প্রশিক্ষণ চলছে, যুব বিষয়ক প্রশিক্ষণ হচ্ছে, পশু সম্পদের প্রশিক্ষণ হচ্ছে, মৎস্য প্রশিক্ষণ হচ্ছে, এই যে নানা রকম গবাদি পশু নানা রকম প্রশিক্ষণ হচ্ছে, সেই প্রশিক্ষণগুলোতে এক ধরনের কারিগরি শিক্ষার একটা দিক, হ্যাঁ, সেই দিকগুলো নিয়ে যদি আপনি একটু কথা বলেন। আসলে সিরামিকও আছে, কারিগরি সিরামিক আছে, আউটসোর্সিং আছে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং আছে, এগুলো হচ্ছে ইসের মধ্যে পড়ে যায়। তো এখানে আমি বলবো যে কৃষি ক্ষেত্রে বিশেষ করে আপনি জানেন যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ এবং অলরেডি আমাদের দেশ কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা হচ্ছে কৃষিক্ষেত্রে কিন্তু অগ্রগতি অর্জন করেছি। তবে আপনি যেটা বললেন যে পশুপালন বা হাঁস মুরগি পালন অথবা মৎস্য পালন, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সমন্বয়ের একটা অভাব থেকে যাচ্ছে। সেই সমন্বয়টা কি? যেমন ধরেন আপনার যে মাছের যে মোড়ক হচ্ছে, সেই মোড়কটা সম্পর্কে কিন্তু আমরা ধারণা দিতে পারছি না। যে পরিমাণ সাহায্য দরকার একজন ব্যবসায়ী বা একজন কৃষকের, সে পরিমাণ সাহায্য কিন্তু সে পাচ্ছে না। হয়তো কৃষি অফিস সে ব্যবস্থা করার কথা, কিন্তু তারা জনবলের কারণে একেবারে তৃণমূল মানুষের কাছে পৌঁছাতে পারছে না। আবার এই যে মৎস্য চাষ সে করলো অথবা সে যে খামারে মুরগি বা পশুপালন করলো, সেটা কিভাবে বাজারজাতকরণ করতে হবে, বিপণন করতে হবে, সেটা কিভাবে সহজীকরণ করা যায়, সে প্রক্রিয়াটাও কিন্তু তার জানা নেই। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কিন্তু সুবিধাটা লাভ করছে। ফলে প্রকৃত যারা কৃষক, প্রকৃত যারা উৎপাদক, তারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং আর্থিকভাবেও তারা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা জিনিস আমি এখানে বলি যে আপনি জানেন যে আউটসোর্সিং এর কথা, বিভিন্ন আমি দেখছি যে গ্রামাঞ্চলেও কিন্তু আজকাল আউটসোর্সিং এর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু এই আউটসোর্সিং এর মাধ্যমে কিভাবে আমি বিদেশের সাথে আমার সংযোগ রক্ষা করে কাজগুলো নিব, সেটার জন্য কিন্তু কোনো ধরনের পথ তাদেরকে দেখানো হয়। এই জায়গাটা একটু আমি যুক্ত করতে চাই যে ওই যে আপনি একটু আগে বলছিলেন যে হালনাগাদের বিষয়, যেমন আপনি ভালো করে জানেন যে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো বা কারিগরি প্রতিষ্ঠানগুলো, যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ছিল কি যে অটোমোবাইলটা পরে আসলো, তার আগে রেফ্রিজারেটর ছিল, হ্যাঁ, কিন্তু এখন এই যে রেফ্রিজারেটরের সঙ্গে পরে কম্পিউটার আসলো, কিন্তু এই ধরেন মোবাইলও কিন্তু একটা কারিগরির একটা বড় বিষয়, আমরা প্রত্যেকে মোবাইল ব্যবহার করি, হ্যাঁ, এই জায়গাগুলো এবং আউটসোর্সিং, গ্রাফিক্স, এইভাবে যে আধুনিকায়ন করা, সেগুলি কতটা হচ্ছে? না, সেগুলো ভালো, আমাদের দেশে ভালোই অগ্রগতি হচ্ছে। না, সেটা কি শিক্ষার পাঠ্যসূচির সাথে হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে যে মানে মোবাইল মেরামতের কাজ বা মোবাইল ইঞ্জিনিয়ারিং গুলি যুক্ত হয়েছে? না, সেগুলো যুক্ত হয়েছে। যেমন আপনি জানেন যে রোবোটিক্স এর ক্ষেত্রেও কিন্তু সাম্প্রতিককালে আমরা কিন্তু বেশ অগ্রগতি অর্জন করেছি। একসময় আমরা চিন্তা করতাম যে চীন, জাপান, আমেরিকা এরাই হয়তো রোবট নিয়ে কাজ করবে, সেগুলো কিন্তু আমরা এখানে অলরেডি ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি।
এছাড়া অন্যান্য যে কাজগুলো, যেমন আমাদের ছাত্ররা আমরা বিভিন্ন সময় দেখি যে তারা যে প্রজেক্টগুলো করছে, কিভাবে একটা মোবাইলকে ইউজ করে আমরা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে এটাকে একটা সিকিউরিটির অংশ হিসেবে গ্রহণ করতে পারি, সে বিষয়গুলোও কিন্তু চলে আসছে। এটা শুধু বিশ্ববিদ্যালয় লেভেলে না, দরকার নেই, কারিগরি লেভেলেও কিন্তু এই বিষয়গুলো ডিপ্লোমা পর্যায়ে চলে আসছে, বা ডিপ্লোমা পর্যায়ে, বা ডিপ্লোমা একজন মানুষ করছে না, সে কিন্তু এই বিষয়গুলো জানে। এই যে প্রশিক্ষণ নেওয়ার পরে একটা বিষয় আছে, এই যে আমি প্রশিক্ষণ নিলাম, নেওয়ার পর তো আমি একজন উদ্যোক্তা হয়ে যেতে পারি, হ্যাঁ, সেই সুযোগটা আমাদের এখানে একরকম পাচ্ছে। সেই সুযোগটা আসলে আমি বলবো যে কারিগরি শিক্ষা মানে কিন্তু একজন উদ্যোক্তা। ঠিক আছে, আমি একটা বিষয় শিক্ষা নিলাম, তার মানে আমি একজন উদ্যোক্তা হিসেবে আসতে পারি। আমি আসলে তো আমার একটা লক্ষ্য নিয়ে আমি আগাচ্ছি, গোল নিয়ে আমি আগাচ্ছি, কিন্তু সেই গোলে যে আমাকে পৌঁছাতে হবে, আমার গোল তো অনেক দূরে। আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, আমার গোলটা কিন্তু আর একটু দূরে আছে। আমি চোখ দিয়ে আমার গোলটা দেখতে পাচ্ছি, কিন্তু সেই গোলে পৌঁছানোর যে ওয়েটা, সেটা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি মনে করি যে যেমন সরকারের আছে, তেমনি আমি মনে করি যে আমরা যারা শিক্ষক, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, তাদেরও কিন্তু এখানে ভূমিকা রয়েছে। তার পুঁজির ক্ষেত্রে আপনি জানেন যে এখন ক্ষুদ্র ঋণের ব্যবস্থা কিন্তু করা হয়েছে, যেমন এসএমই ফাউন্ডেশন আছে, এরকম অনেকগুলো ক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে। এছাড়া যদি মিনিস্ট্রিতে একজন প্রজেক্ট লিখে, মানে এগুলি তো হচ্ছে যে মানে নিয়ম আছে, নীতি আছে, সবই আছে। সরকার তো হচ্ছে নীতি করে দিয়েছে, সেটা সমস্যা নেই। মাঠ পর্যায়ে আমাদের তরুণীরা সেই সুযোগটা কতটা নিতে পারছে না, সেটা নিতে পারছে না। এর কারণ হচ্ছে তাদের অজ্ঞতা। তারা চায়, তারা হচ্ছে যে উদ্যোক্তা হতে চায়, এটা আমি দেখেছি। উদ্যোক্তা হতে চায়, আচ্ছা, তারা খুবই উৎসাহী যে আমরা উদ্যোক্তা হব, একসময় আমরা উদ্যোক্তা থেকে শিল্পপতি হব। এই আশা নিয়ে কিন্তু আজকে বাংলাদেশের যে তরুণরা, তারা কিন্তু তাদের অগ্রযাত্রা শুরু করেছে, কিন্তু তাদেরকে গাইড দেওয়ার মতো মানুষ কিন্তু নেই যে তারা কিভাবে ঋণ পেতে পারে, তারা কিভাবে তাদের ব্যবসাটাকে সম্প্রসারিত করতে পারে, তারা কিভাবে তাদের ব্যক্তিত্বকে এগিয়ে নিয়ে যেতে পারে, সে বিষয়ে সচেতন করার মতো আজ মানুষের কিন্তু বিরাট অভাব পড়ে গেছে। ধরেন যে আমি তাকে যে 25,000 টাকা 50 টাকা আগে ছিল, এখন তো আরো বেড়েছে, সেই যে টাকাটা সে পাবে, হ্যাঁ, পেয়ে কিভাবে খরচ করবে সেটা তো পরের ব্যাপার। আগে তার পাওয়ার সুযোগটা কতটুকু আছে, না সেই নিশ্চয়তা সে কতটুকু পাচ্ছে, এবং পেয়ে তারপর তো সেটার আবার তার পরবর্তীতে ওই পুঁজির নিরাপত্তা তো পরের প্রশ্ন। সেটা ঠিক আছে যে পাওয়ার কিন্তু অনেকগুলো বই এখন তৈরি হয়েছে, তবে আমি যেটা বললাম যে এই বিষয়ে অজ্ঞতাটা কিন্তু তাদের মধ্যে কাজ করছে। তাদেরকে যদি আমরা পথটা বলে দিই যে এই জায়গাগুলোতে গেলে তুমি তোমার যে টাকাগুলো আছে, তুমি যে তোমার পুঁজি তৈরি করবে বা ক্যাপিটাল তৈরি করবে, সেটা পেতে পারো, সেটা সম্পর্কে তার অজ্ঞতার কারণে কিন্তু সে তার যে মেধা বা জ্ঞান, যে বিষয়ে সে দক্ষতা অর্জন করলো, সেটা কিন্তু কাজে লাগাতে পরবর্তীতে পাচ্ছে না। পরে আমরা দেখতে পাচ্ছি যে অকালেই কিন্তু অনেক প্রতিভা বা অনেক দক্ষ জনশক্তি ঝরে পড়ছে। পোশাক শিল্প খাত একটা বড় খাত, এখানে 20 লক্ষাধিক শ্রমিক আছে, নিয়মিত অনিয়মিত বিভিন্ন ভাবে আছে। আমাদের এর পাশাপাশি একটা বুটিক শিল্প খাত আছে, তাই না, সেটাও আছে। এবং সেই জায়গাতেই বলছি যে এই এত বড় একটি খাত, এই খাতের জন্য আমরা আসলে কতটা দক্ষ শ্রমিক তৈরি করতে পেরেছি, বা এই এত দশক পরেও গার্মেন্টস গুলোতে আমরা দেখছি যে গ্রামের যারা হচ্ছে একেবারেই নিরুপায়, তারা কিন্তু গ্রামাঞ্চল থেকে বা তৃণমূল পর্যায়ে থেকে এখানে আসছে, এবং এত বেশি সংখ্যক আসছে। এবং আপনি একটা জিনিস আপনি জানেন যে আমরা কিন্তু শ্রমমূল্য কম দিচ্ছি আমাদের যে যারা এখানে কাজ করছে, বিশেষ করে গার্মেন্টস শিল্পে বা কুটির শিল্পগুলোতে শ্রমমূল্য কম দেওয়ার কারণে আমরা কিন্তু দক্ষ জনশক্তি বা আধা দক্ষ জনশক্তির কথা চিন্তা করছি না। ফলে অদক্ষ জনশক্তি কিন্তু এখানে এসে কাজ করছে। কারণ যখন আমি ব্যবসা করছি, তখন কিন্তু আমাকে চীনের কথা চিন্তা করতে হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে, আমাকে ভারতের কথা চিন্তা করতে হচ্ছে প্রতিদ্বন্দ্বী হিসেবে, আমাকে ভিয়েতনামের কথা চিন্তা করতে হচ্ছে প্রতিদ্বন্দ্বী হিসেবে। ফলে এই যে অনেক সংখ্যক মানুষ এই পেশার সাথে যুক্ত আছে, আপনি বললেন যে 20 লক্ষ, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা, এটাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক অর্থের ব্যাপার। সেদিকে কিন্তু আমাদের, আমি মনে করি যে ব্যবসায়ী বা উদ্যোক্তারা
খেয়াল করছেন না, তবে সেই বিষয়টা খেয়াল করা উচিত। এই যে আরো যে খাতগুলো আছে আমাদের এখানে নতুন নতুন নানা রকম আমাদের ওষুধ শিল্প তৈরি হয়েছে, ওষুধ শিল্পটা বিকাশ হচ্ছে, আমাদের চামড়া খাতের বিকাশ হচ্ছে, আমাদের এই যে কৃষি ভিত্তিক যে শিল্প আছে সেই জায়গা তো অনেক শ্রমিকের চাহিদা বেড়েছে, তো সেই দিকগুলো নিয়েও কি ওইভাবে প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিকভাবে কিছু শুরু হয়নি? যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র তারা ইতিমধ্যে এই বিষয়ে কিছু কাজ শুরু করেছে এবং কিছু অগ্রগতিও কারিগরি শিক্ষার যে পাঠ্যক্রম আছে সেখানে কি কোনো মানে সেটাকে হালনাগাদ করার কোনো কথা আপনি ভাবছেন? না, সেটা হালনাগাদ করা অবশ্যই দরকার। আমি মনে করি যে আমি যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড শিক্ষার কথা বলছি, সে ক্রিয়েটিভিটি কিন্তু তৈরি হবে কারিগরি শিক্ষা থেকেই। সেই ক্রিয়েটিভিটি তৈরি করার কাজটা কিন্তু আমরা আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারছি না। শিক্ষা যেমন তাত্ত্বিকতা সম্পূর্ণ হতে হবে, তেমনি কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হতে হবে। এবং আপনি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন শিক্ষাটা গ্রহণ করতে হবে আনন্দের মাধ্যমে। যখন আমি প্র্যাকটিক্যালি কোনো একটা কাজ করতে পারবো, আমার থিওরিটাকে যখন আমি প্র্যাকটিক্যালি বুঝতে সক্ষম হব, তখন কিন্তু আমার মনে আনন্দ তৈরি হবে, যেটাকে আসলে আমি বলতে পারি যে মোটিভেশনের কথা উনি বলেছেন। বইয়ের বাইরে যে অভিজ্ঞতা নেওয়াটা খুব সংকীর্ণ জায়গা, আমাদের সংকীর্ণ হয়ে গেছে। যেমন আপনাকে বলি যে এখন আমরা যেমন ইউনিভার্সিটি বা আমাদের যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে কিন্তু আমাদের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেরা স্বাধীনতা সম্পর্কে জানে না, স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে তারা জানে না, তারা ভাষা আন্দোলন কি সে সম্পর্কে জানে না, তারা প্রফেশনাল ইথিক্স যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমেরিকা ইংল্যান্ড এই দেশগুলোতে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়গুলোকে সম্পৃক্ত করতে পারিনি। ফলে আপনি দেখতে পাচ্ছেন যে তরুণরা কিন্তু একসময় হতাশাগ্রস্ত হয়ে জঙ্গিবাদের মতো অপকর্মেও জড়িয়ে পড়ছে, যেটা আসলে আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। এই যে কারিগরি শিক্ষার সঙ্গে যারা জড়িত তারাই যে সৃজনশীলতার সঙ্গে কথা বললেন, পাশাপাশি সার্বিকভাবে বাংলাদেশের ইতিহাস, হ্যাঁ বাংলাদেশ সম্পর্কে আসলে কতটুকু জানে সেটা একটু আপনার। বাংলাদেশ সম্পর্কে আমার ধারণা খুব একটা বেশি তারা জানে না। যেমন আমার সংস্কৃতিকে কিন্তু আমাকে জানতে হবে যে 1 ফেব্রুয়ারি পহেলা বৈশাখ যেটাকে আমরা বলি, সেই পহেলা বৈশাখকে কিন্তু আমরা সনাতনী ধারণা দিয়ে চিন্তা করছি। আমি মনে করছি যে এটা বাঙালির উৎসব না, আমি মনে করছি যে এটা হচ্ছে হয়তো কোনো একটা জনগোষ্ঠীর উৎসব, কিন্তু এটা যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সব বাঙালির উৎসব, এটা যে একটা সার্বজনীন উৎসব। ঠিক তেমনি দুর্গোৎসব, এটা যেমন সার্বজনীন বাঙালির উৎসব, ঈদ উৎসব এটা যেমন সার্বজনীন বাঙালির উৎসব। সেই চিন্তাধারা থেকে কিন্তু আমরা বিচ্যুত হয়ে পড়েছি। এটার কারণই হচ্ছে যে আমরা যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করছি, সেই শিক্ষাগুলো শুধু থিওরিটিক্যাল ওরিয়েন্টেড হচ্ছে, কিন্তু আমার মেধাকে বিকাশ করার জন্য, আমার উন্নত চিন্তাধারা তৈরি করার জন্য, আমার মুক্ত চিন্তার জায়গাটা তৈরি করার জন্য যে ক্ষেত্রটা তৈরি করা দরকার, সেই ক্ষেত্রটা কিন্তু আমরা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত না করার ফলে কারিগরি যারা শিক্ষায় শিখবে তারা তো সৃজনশীল এবং সৃজনশীল হতে হবে, সেই সংস্কৃতি থাকতে হবে। আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যেহেতু ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি, এটা ফ্রাঙ্কলি আপনাকে বলি, আমি সেলফ এনার্জি জেনারেটিং ম্যাটেরিয়ালের কথা চিন্তা করছি। যেমন আপনারা জানেন যে বর্তমানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, এটা হয়তো আমাদের একটা সম্ভাবনাময় শিল্প আগামী দিনের, কিন্তু এটার কিন্তু একটা খারাপ দিকও আছে, যে কোনো কারণে যদি পারমাণবিক বিস্ফোরণ ঘটে যায় বা দুর্ঘটনা ঘটে যায়, যেমন জাপানের মতো দেশও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি সুনামির ফলে আমি এমন ধরনের একটা ম্যাটেরিয়াল তৈরি করার চিন্তা করছি। আমি অলরেডি ইউনিভার্সিটি অফ ওয়াটারলুর একজন প্রফেসরের সাথেও এই বিষয়ে কাজ করছি, যে সেই ম্যাটেরিয়ালটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে এবং সেই ম্যাটেরিয়াল থেকে মানে হাই অ্যামাউন্ট অফ এনার্জি জেনারেশন হবে, যেটা আমাদের বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করবে এবং স্বাস্থ্যের জন্য উপযোগী হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।